স্বাগত প্রিয় দর্শক, প্রতিদিনের নিয়মিত টক শো এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। 24 ঘন্টায় করোনার মৃত্যু 200 ছাড়িয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনাক্ত হয়েছে 11,162। এই পর্যন্ত মোট শনাক্ত 9,77,588 জন এবং মারা গেছে মোট 15,593 জন। বিধিনিষেধের মধ্যেও যা রাজধানীতে আমরা যা দেখছি যে অনেক সময় যানজট লেগে যাচ্ছে এবং এই চিত্রটি কঠোর লকডাউনের যে দাবি বা কঠোর লকডাউনের যে কার্যকারিতা সেটিকে প্রশ্নবিদ্ধ করছে। এর মধ্যেই সামনে দ্বিতীয় দফা বেড়েছে, কিন্তু সামনে ঈদ আসছে, কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে আলোচনা চলছে সবখানে। ডেল্টা ভ্যারিয়েন্টের কথা আমরা সবাই জানি, এর মধ্যে আবার নতুন একটি ভ্যারিয়েন্টের কথাও বিশ্বে আলোচিত হচ্ছে। WHO বলছে যে 29টি দেশে নতুন একটি ভ্যারিয়েন্ট যার নাম দেওয়া হয়েছে ল্যামডা, সেটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এটি কতটা ভয়ঙ্কর বা ডেল্টার চাইতে কী ধরনের ভিন্নতা রয়েছে সেটা এখন আমাদের কাছে পরিষ্কার নয়। যেই তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে খুলনায় করোনার যে রেকর্ড মৃত্যু হয়েছে 7 জন, কুষ্টিয়ায় 19 জন এবং শনাক্তের হার সেখানে প্রায় 29-এরও বেশি। এবং অন্যান্য জায়গায় করোনা ইউনিটে যে খুলনাতে মারা গেছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। চট্টগ্রামের শনাক্তের হার 37.39। বিভিন্ন জায়গার মধ্যে হাসপাতালে করোনা ওয়ার্ডে জায়গা সংকুলন হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। যশোরে গাছতলায় রোগী রাখা হয়েছে বলে খবর এসেছে। সাতক্ষীরায় করোনা হাসপাতালে আরও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে সর্বোচ্চ শনাক্ত হয়েছে আজকে যে 622 জন। সব মিলিয়ে সেখানে 20,000 শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে মোটামুটি সারা দেশের চিত্রটি মোটেও আশাব্যঞ্জক নয়, বরঞ্চ পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় যে বলেছে যে করোনার এই সময়ে কিছু গাইডলাইন দিয়েছে, অনুরোধ করেছে যে যারা নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন তারা উজু করে যাতে সুন্নত এবং নফলটি বাসায় পড়ে ফেলেন, শুধু ফরজ নামাজটি মসজিদে পড়ার জন্য তারা অনুরোধ করেছেন। এই যখন দেশের পরিস্থিতি, সেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারতেরও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সেখানকার পরিস্থিতিও আমাদের জন্য যথেষ্ট শিক্ষণীয়। সেখানে ইতিমধ্যে ভিন্ন প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ 9 জন মন্ত্রী পদত্যাগ করেছেন। সামনে যে ঈদ আসছে, ঈদে কোরবানির চিত্রটি কিভাবে মোকাবেলা করা হবে, সেই ঈদের উৎসবের সময়টি, সেটি নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে। মেয়র বলেছেন যে ইতিমধ্যে 17টি ট্রেন, বিশেষ ট্রেন পশু পরিবহনের জন্য নিয়োজিত করা হবে বলে জানা গেছে। মেয়র উত্তরের তিনি বলেছেন যে 1000 গরু কোরবানি করে হোম ডেলিভারি সক্ষমতা ডিএনসিসির রয়েছে ইত্যাদি। এর মধ্যেও ডেঙ্গুর পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। সামগ্রিকভাবে একটি ভূমিকা আমি নিলাম। আমাদের দুজন অতিথি জুম প্ল্যাটফর্মে আছেন, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো, তাদের মতামত নেব। শুরুতে পরিচিত হচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, সবাই তাকে চেনেন ইতিমধ্যে, সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি নগর বিশেষজ্ঞ, নাগরিক সমস্যা নিয়েও প্রতিনিয়ত কথা বলেন এবং চিন্তাভাবনা করেন। স্বাগত জানাব মোবাশ্বের, আপনাকেও। আমি বিশেষজ্ঞ মতামত তো আমরা পাবোই, নিশ্চয়ই কথা বলবেন, কিন্তু একজন নাগরিক হিসেবে স্থপতি মোবাশ্বের হোসেন, এখন এই যে খুব মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, নাগরিক হিসেবে তো আমরা সবাই কনসার্ন, এবং এর মধ্যে যে মোকাবেলার যে প্রস্তুতিগুলো আমরা দেখেছি যে কার্যকর হচ্ছে সেটাও আমরা দেখছি, সব কিছু মিলিয়ে নিয়ন্ত্রণে এখনও আসছে না। আশা করা হচ্ছে যে কঠোর লকডাউন অব্যাহত থাকলে হয়তো নিয়ন্ত্রণ হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আপনার মনে কী ধরনের উদ্বেগ দানা বাঁধছে বা কী ধরনের ভাবনা চিন্তা আসছে, একটু যদি শুরুতে আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আমি প্রতিদিন আমার ইনস্টিটিউটের আর্কিটেক্টদের এবং তাদের পরিবার পরিজনদের গত 10 দিন 12 দিন থেকে একদম নিয়মিত কোনো না কোনো আর্কিটেক্ট বা তার পরিবার পরিজন করোনাতে আক্রান্ত হচ্ছে, এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে থাকতে হবে, সমস্ত কিছুই তারা মেনে চলার পরেও, যেমন ধরেন লিফটে উঠেছে, একটা আমরা মেসেজ কালকে পেলাম যে লিফটে উঠেছে, লিফটে তার ফ্ল্যাটের আরেকজন উঠেছে, সে সব রকম কেয়ারফুল থাকার পরেও তার 2 দিন পরে তার করোনা হয়েছে। তথ্য পর্যালোচনা করে দেখা গেল যে সে তার ফ্ল্যাটের আরেকজনের সাথে লিফটে উঠেছিলেন, তিনি করোনা আক্রান্ত জানা সত্ত্বেও লিফটে উঠেছিলেন এবং তার সাথে কথাবার্তাও বলেছেন, অর্থাৎ তার কাছ থেকে চলে এসেছে। অর্থাৎ আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে করোনার এই সময় শুধু একটা
পক্ষ চেষ্টা করলে হবে না, উভয় পক্ষকে চেষ্টা করতে হবে এটা থেকে বাইরে থাকতে। আরেকটি জিনিস যেমন ভীতিপ্রদ আমাদের কাছে পুরো জিনিসটা, আবার একই সাথে আমি আশার আলো দেখতে পাই। আপনি চিন্তা করেন আমেরিকা এবং ইউরোপে কিছুদিন আগে আমাদের চেয়েও খারাপ অবস্থায় তারা চলে গিয়েছিল এবং তাদেরকে মাস্ক পরানো যেত না, তাদেরকে ফ্রিডমের ভিতরে হস্তক্ষেপ করা, এই ধরনের আন্দোলন পর্যন্ত হয়েছে, প্ল্যাকেট দেখানো হয়েছে। সেই অনুপাতে আমাদের লোকজন অনেক বেশি আইন বললে পারে অন্তত মানি। তা সেই জায়গা থেকে তারা বের হয়ে আসতেছে কিভাবে? আমেরিকা এখন মাস্ক পরতে হয় না, কারণটি কি? তারা অলমোস্ট 80 to 90% কে টিকা দিতে পেরেছে। ইন্ডিয়াতে আপনার রোগ কমে আসার দিকটা, যেটা মারাত্মক অবস্থায় ছিল, সেটা কমে আসার দিকটা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই সেখানেও এখন একটু সুসংহতভাবে টিকা দেওয়া শুরু করার পরেই এবং অক্সিজেন প্রপারলি ডিস্ট্রিবিউট করার পরে তাদেরও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেকটা কমে এসছে। আমি এখানে বাংলাদেশের ব্যাপারে যে একটু আশাবাদী যে সম্প্রতি প্রায় 3টি টিকা আমরা দেওয়া শুরু করতে পারছি। ইভেন অ্যাস্ট্রাজেনেকা যারা একটা ডোজ দিয়েছেন, বেনজির ভাই বলতে পারবেন, যারা 3 মাস 4 মাস আগে অ্যাস্ট্রাজেনেকা দিয়েছে, তারা কে নতুন চালান যেটা আসছে তাদেরকে 2 নম্বর টিকা দিলে পারে কি কার্যকর হবে না আবার তাদেরকে নতুন করে 2 নম্বর দিতে হবে, এটাও ওনার কাছে শুনবো। আমি একটি তথ্য ভাইয়ের কাছে জানতে চাবো, যেটা আপনিও চিন্তার মধ্যে নিয়ে আসতে পারেন। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের একটি স্টাডি রিপোর্টের ভিতরে এসছে যে যারা টিকা নিয়েছে প্রায় তাদের 93% মানুষই ইমিউন সিস্টেম অনেক বৃদ্ধি পেয়েছে। আমি এইটার পাশাপাশি ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো, সম্প্রতি গত 4-5 দিন ধরে আমরা যে জিনিসটি পাচ্ছি, যারা 2টি টিকা দিয়েছে নির্ধারিত সময় পার হয়ে গেছে, অর্থাৎ টিকাগুলি কার্যক্রমের মধ্যে চলে এসছে, কিন্তু তারাও আক্রান্ত হচ্ছে। এমনকি আমাদের কাছে আমাদের আর্কিটেক্টদের মধ্যে 2-1জনকে আমরা পেয়েছি যাদেরকে দুবার করোনা আক্রান্ত হয়েছেন। তারা এই টিকা দেওয়ার পরে 2বার করোনায় আক্রান্ত হওয়া, অবশ্য আপনারা আগেই বলেছিলেন যে আক্রান্ত হলেও সিভিয়ারিটি অনেক কম থাকবে, কষ্ট অনেক কম হবে, অনেক তাড়াতাড়ি আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গাগুলিতে একটু আপনি যদি আমাদেরকে তথা জনগণকে যদি একটু জানান। একটি হলো ঢাকা মেডিকেল কলেজের তথ্য, সাথে বৈজ্ঞানিকভাবে কতটুকু আমরা সম্পৃক্ত। আরেকটি হচ্ছে যে টিকা দেওয়ার পরেও, অর্থাৎ টিকা, এইটা আমার কাছে সবচেয়ে অস্বস্তিকর লাগছে যে টিকা দেওয়ার পরেও কেন আবার আক্রান্ত হচ্ছে। এবং একটু আগে আলাপ করার সময় আপনি বলছিলেন, জনাব অবশ্যই হোসেন, আসবো আপনার কাছে। আমরা প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনি দিবেন। একই সঙ্গে এখন যে রাইজিং ট্রেন্ড, ক্রমবর্ধমান মৃত্যু, এই ক্রমবর্ধমান মৃত্যুটা কি আমাদের এই গেল মাসের এক ধরনের শৈথিল্যের কারণ, ফলশ্রুতি, নাকি এটা রোগের ফেটালিটি অথবা ডেডলিনেসটা অনেক বেশি বলে এটা একটা মানে উপরের দিকে উঠছে গ্রাফ? এখানে কোনো আশার জায়গা আছে কিনা নিয়ন্ত্রণের এই থ্রু লকডাউন, নাকি এখানে সামনের দিনগুলোতে কিছুটা ঝুঁকি বা আশঙ্কা আরও বেশি রয়ে গেছে বলে আপনি মনে করেন? সব কিছু মিলিয়ে ডক্টর বেনজির। ধন্যবাদ জহিরুল আলম এবং প্রিয় মুবাশশির ভাই, আপনারা দুইজনই আমার খুব প্রিয় মানুষ, তো তাদের সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগছে। এবং এনটিভি যারা দর্শক শ্রোতা তাদেরকেও স্বাগত জানাই। আসলে আমাদের যে মৃত্যুগুলো আমরা দেখছি এটা হলো অবধারিত, এটা একটা অনেকটা অঙ্কের মতো। ধরুন যদি 2% আক্রান্তের মৃত্যু হয়, তাহলে গত 20 দিনে যতজন আক্রান্ত হয়েছেন, আগামী 20 দিনে তাদের 2% মৃত্যুবরণ করবেন। আপনি সেটাকে এখন 20 দিয়ে ভাগ করেন, গড়ে হবে, হয়তো কোনোদিন একটু বাড়বে, কোনোদিন একটু কমবে। এবং আপনি যদি খেয়াল করেন, এই যে 100, 150, এখন 200 হলো, আপনি গত 20 দিনের আপনি একটু টোটাল করেন, টোটাল করে তাকে মানে 2% করেন বা 1.7% করেন, করে গড় দিয়ে ভাগ করে দেখেন, আসলে সেটাই হচ্ছে। তার মানে হলো এটা অবধারিত। অবধারিত কেন? যে আসলে আপনি জানেন যে করোনার আমাদের খুব ভালো চিকিৎসা নেই। হয়তো বা অক্সিজেন দিয়ে আমরা কাউকে রক্ষা করতে পারি, কিন্তু একেবারে এটা বাংলাদেশের প্রথম থেকে আপনি খেয়াল করে দেখেন 1.5, 6, 7% ডেথ হচ্ছে। তার মানে এই ডেথটা হবে। তাহলে আক্রান্ত যত বেশি হবে
আনুপাতিক হারে মৃত্যু হবে, এবং সেটা আগামী 20 দিন। আপনি চাইলেই কালকেই মৃত্যু আপনি শূন্যতে আসবে, এটা হবে না। কালকেই মৃত্যু 100-তে নামবে, এটা হবে না। এটাই হলো সায়েন্স, এটাই হলো ম্যাথমেটিক্স। এখন আসুন যে এর সঙ্গে আরো কিছু ফ্যাক্টর যুক্ত হয়েছে আগেরটার সাথে, আমাদের মার্চ এপ্রিলে বা আগের বার 2020 সালে যেটা সংক্রমণ, সে সংক্রমণটা ছিল মূলত শহর ভিত্তিক। এবং শহর বলতে ঢাকা, চিটাগাং, বড় বড় শহরগুলো। ঢাকা শহরে আমাদের তুলনামূলকভাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চ। আপনি যদি 4টা মেডিকেল কলেজ শুধু চিন্তা করেন, ঢাকা, সরওয়ার্দী, সলিমুল্লাহ, মুগদা, এর যে ক্যাপাসিটি এটাই বিশাল। এছাড়াও আপনি চিন্তা করেন যে আমরা স্পেশাল কিছু করোনা হাসপাতাল তৈরি করেছি, কর্মেটোলা কিংবা গ্যাস্ট্রোলিভার ইত্যাদি। এবং আপনি আরো জানেন যে আমাদের প্রাইভেট হাসপাতালগুলো প্রথম দিকে না আসলেও পরের দিকে তারাও কিন্তু যুদ্ধে নেমে পড়েছে। তার মানে ঢাকায় করোনার চিকিৎসার ক্যাপাসিটিটা ওয়ার্ল্ড ক্লাস, আপনি বলতে পারেন ওয়ার্ল্ড ক্লাস, মানে বিশ্বের অন্যান্য দেশে যেরকম আমাদেরও সেরকম। এবারে সমস্যাটা হলো যে আমাদের এই সংক্রমণ অনেকগুলো হচ্ছে গ্রামে, অথবা বলতে পারেন বেশিরভাগ গ্রামে সংক্রমণ হচ্ছে, এখন হয়তো শহরে আসছে। গ্রামে দুটো সমস্যা, যে গ্রামগুলোতে সংক্রমণ হচ্ছে তার যে জেলা শহরগুলো, এগুলোকে আমরা বলি মফস্বল জেলা শহর। যেমন আমার বাড়ি গাইবান্ধা, আমার গাইবান্ধা জেলাটা একটা মফস্বল শহরের, অর্থাৎ এখানে অনেক কিছু মফস্বলের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, না আপনি প্লিজ কন্টিনিউ করবেন, জাস্ট একটু ভিতরে গিয়ে আমি প্রশ্ন করতে চাই। গাইবান্ধা তো আর সীমান্তবর্তী ওইভাবে বলা যায় না, কিন্তু গাইবান্ধা ছড়িয়ে পড়ার পেছনে কি কারণ? এটা কি সীমান্তবর্তী জেলাগুলো গলিয়ে রাজধানী হয়ে মানে এই মুভমেন্টের কারণে হয়েছে, নাকি অন্য কোনো মানে ফ্যাক্টর এখানে যুক্ত হয়েছে? আগে তো গাইবান্ধা ছিল না, এখনো অত বেশি ছড়ায়নি। গাইবান্ধা প্রথম যেটা ছড়ালো সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু কর্মচারী ছিলেন যারা পিডব্লিউডি এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করতেন। তো ওনারা যখন আসলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈদের পরে, ওখানে একটা প্রথম সংক্রমণ দেখা গেল। তারপরে যখন আন্তনগর গণপরিবহন চালু হলো, তখন রাজশাহী থেকে আমাদের গাইবান্ধা যাতায়াত হয় বিভিন্ন অঞ্চল থেকে, খুলনা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বাস সার্ভিস, নানা ট্রেন সার্ভিস, নানা কিছু আছে। তার মানে এপ্রিলের শেষ অথবা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত যখন আপনারা বলছিলেন যে সীমান্তবর্তী জেলাগুলোকে ডিসকানেক্ট করে দেওয়া দরকার বিকজ এখানে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, ঠিক সেই সময়ে কাগজে কলমে কথা বলা হলেও অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে কিংবা রাজধানীর সঙ্গে ওই সীমান্তবর্তী জেলাগুলোকে ডিসকানেক্ট প্রপারলি করা যায়নি এবং ওই জেলাগুলোতেও লকডাউন অথবা সে বিধিনিষেধ প্রপারলি এনফোর্স করা হয়নি, এরকম কি? বরঞ্চ জয়রুল উল্টোভাবে বলতে পারেন যে বিজ্ঞানের বিপরীতে যখন সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ছে তখন আমরা আন্তঃজেলা পরিবহন খুলে দিলাম, বন্ধ করলাম না, বরঞ্চ খুলে দিলাম। তাহলে যদি আপনি বিজ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন তাহলে বলতেন না এখন খোলার দরকার নেই, অন্তত সীমান্তবর্তী জেলাগুলো, যেমন ধরুন রাজশাহীতে কিন্তু সেদিন পর্যন্ত আন্তনগর পরিবহন চলেছে, বাস চলেছে, ট্রেন চলেছে, বিমান চলেছে। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি জানেন যে সব রোগী চিকিৎসার জন্য আসছে রাজশাহী। ওই যে আমি কথাটা বলছিলাম যে মফস্বল শহরগুলোতে চিকিৎসার ব্যবস্থাটা কি, করোনার চিকিৎসার ধরেন একজন মেডিসিন কনসালটেন্ট, মাত্র একজন, তাহলে যদি ভাই 50-60 জন রোগী সেখানে হয়, কোথাও কোথাও 100, 150, 200 রোগী হয়েছে, একজন লোকের পক্ষে ওনার পক্ষে কি চিকিৎসা দেওয়া সম্ভব? ওখানে ধরতে গেলে অনেকখানি সেন্ট্রাল অক্সিজেনটা এখনো চালু হয়নি, তাহলে যে অক্সিজেনটা মূল চিকিৎসা সেটাই নেই। তারপরে ধরেন আপনি ঢাকায় অনেক পরীক্ষা নিরীক্ষা আমরা করি, এক একটা টেস্টের দাম 3000, 5000, 8000, 10000, সিটি স্ক্যান, ডিএমআর, এগুলোর নানা কিছু আছে আপনি জানেন, এবং এগুলো লাগে ডাক্তারদের। এটা এখন গ্রামের লোকদের, গ্রামের লোকদের 5-7টা পকেট নেই, আমাদের তো পকেট থাকে 3-4টা, এ পকেট ও পকেট, টাকা ভর্তি থাকে, তার এটিএম কার্ড থাকে, মেশিনে ঢুকালেই টাকা বেরিয়ে আসে। ওদের তো ভাই ওই একটা লুঙ্গি পরে সেখানে 200-300 টাকা কোনো মতো বুঝে রাখতে পারে। এখন এই লোকটার পক্ষে কিন্তু ধরুন অসুস্থ হলে যে এই যে আমরা অভিযোগ করছি যে ওরা আগে টেস্ট করতে আসে না, তাদের তো অনেক হিসাব নিকাশ করতে হয় যে আমি যে টেস্ট করতে যাব আমার তো 200 টাকা 100 টাকা ভাড়া দিতে হবে। জেলায় আমার গাইবান্ধায় যেমন ধরেন পিসিআর নেই,
RT-PCR কোনো যন্ত্র নেই, তাহলে তাকে টেস্ট করতে হলে কিন্তু আইদার রংপুর উপজেলায় দিয়ে 5-7 দিনের জন্য অপেক্ষা করতে হবে, না রংপুরে যেতে হবে। তাহলে রংপুরে গেলে কাউকে নিয়ে যেতে হবে, তাকে আবার ভালো মতো খাওয়াতে হবে, বাস ভাড়া দিতে হবে। তখন চিন্তা করা একটু দেখি, হয়তো বা এটা সাধারণ সর্দি জ্বর। এই দেখতে দেখতে যে তার অক্সিজেনটা সা করে নেমে যায়, যখন নেমে যায় ও তার জানে না তখন আর তার কি হয়েছে, জি হয়তো কখনোই জানতে পারে না, কারণ সে মারাই গিয়েছে, অথবা কখনো কোনো হাসপাতালে এসে দেখে যে সে এখন মরণাপন্ন। এই যে অবস্থাটা, এইটা হলো আমাদের আরেকটা ভয়াবহ দিক। আরো আপনি যেটা বলছিলেন বা আপনারা সবাই বলছেন, এখন আমরা শুনছি, শুনে মানতে হচ্ছে, কিন্তু আমরা ভেতরে স্বস্তি পাচ্ছি না। আপনারা লকডাউনের কথা বলছেন, কঠোর লকডাউনের কথা বলছেন, আর্মির কথা বলছেন, বলছেন যে শহরে একটু মানে না। আমাদের কাছে তো অন্য দুটো মানে। একটা হলো আদৌ তো ভাই আপনি প্রজ্ঞাপনের মধ্যেই তো আছে যে কঠোর লকডাউন হবে না। যখন গার্মেন্টস খোলা, 50 লক্ষ লোক গার্মেন্টসে যায়, যখন ধর্ম মন্ত্রণালয় বলে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, তাহলে 1 কোটি যদি লোক যায় প্রত্যেক ওয়াক্তে সারা দেশে, তাহলে 5 কোটি ইউনিট প্রত্যেক দিন যাচ্ছে। 50, 60, 70 লক্ষ আপনার গার্মেন্টস এর কর্মী কিভাবে যায় আপনি তো দেখেনি, রাস্তাঘাটে কিভাবে পার হয়। এই যে ভাই যে বললেন যে লিফটে শুধু 2 জন সাক্ষাৎ হয়েছে, তাতেই আক্রান্ত হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট এরকমই, এটাই বলা হয়েছে যে পাস করলেই একজন আক্রান্ত হইতে পারে। মোবাশ্বের ভাই যেটা বললেন, আমার অফিসারেরও একই অবস্থা। ওর ফুপু মারা গেছে, চাঁদপুরে বাড়ি, কবর দিতে গেছে, তো এসে বলতে স্যার আমার একটু সর্দি কাশি হলো। আসলে কিন্তু সে পেয়েছে ওখানে। জীবনের দাবি যেমন আছে, আবার জীবিকার দাবিও আছে, এবং সেই যে প্রজ্ঞাপনটি এসছে এর আগের অনুষ্ঠানেও আপনি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এখানে কঠোর লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে যে কন্ট্রাডিকশনটা, সেটা আপনি একটু আবার বোধহয় আলোচনায় আনছিলেন, যেটা হ্যাঁ আমি বলছিলাম আগে। তারপরে এরপর বাজার খোলা, তাহলে কাঁচা বাজার খোলা, তো লোকজন কাঁচা বাজার করতে যাচ্ছে। প্রজ্ঞাপনে কি লেখা আছে যে আবদ্ধ জায়গায় হবে না, খোলা জায়গায়। তার মানে বাজার করতে যাওয়া যাবে, তাতে কোনো বাধা নেই। তাহলে ধরেন সারা বাংলাদেশে যদি 1 কোটি লোক ডেইলি বাজার করতে যায়, 17 কোটি মানুষের মধ্যে 1 কোটি তো যাবেই। একটা পরিবারে যদি একজন যায়, তাহলে 1 কোটি প্রত্যেক দিন এই বাজারের জন্য যাবে। তারপরে বলা হয়েছে কি যে গণপরিবহন চলবে না, রিক্সা চলবে। তাহলে ঢাকা শহরে আপনি এখন খেয়াল করে দেখেন সারাদিনে কত লক্ষ রিক্সা চলে, এবং একটা রিক্সা যদি 2 জন করে চলে, এবং তারা যদি এক একজন 20 বার 30 বার যাত্রী নেয়, তাহলে কত যাত্রী চলাচল করে। এবং এই ডেল্টা ভ্যারিয়েন্টটা এমন, কথা হলো যে সায়েন্স এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি সায়েন্স থেকে শিক্ষা নিয়ে সেইভাবে যদি ব্যবস্থা নেন, তাহলে আপনি রক্ষা পেতে পারেন। তাহলে ডেল্টা ভ্যারিয়েন্টের সায়েন্সটা হলো এটা খুবই ছড়ায়। আপনি পাশাপাশি 2 জন হাঁটলে একজনের যদি থাকে, সে যদি একটা হাঁচি কাশি দেয়, তাহলে আপনার হবে। আগে এটা হতো না। আগে যদি সে 10 বার হাঁচি কাশি দিত, একজনের হতো। এবারে সে 10 জনের কাছে দিলে তার মধ্যে 6 জনের হতো। তাহলে এটা গেল একটা। গ্রামে কত ভাগ লোক বাস করে আমার বলেন একটু ভাই? 70 ভাগ বাংলাদেশের। তাহলে 70 ভাগ। আমি গ্রামে, আমার ভাস্তা আছে গাইবান্ধায়, ওকে জিজ্ঞেস করলাম আমাদের গ্রামের বাড়ি 10 কিলোমিটার দূরে, গিয়ে আমাদের বাড়ি থেকে লোকজন বাড়ি থেকে বের হয় না? না চাচা হয়তো স্বাভাবিক, দোকানপাটে যায়, হয়তো বাজার টাজার খোলা না। তাহলে তার মানে গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়া, এক বাড়ি থেকে আরেক বাড়ি। আসলে আপনারা যে লকডাউনের কথাটা বলছেন, এটা হলো শহরে লকডাউন, শহরে ভাষা। ঘরবন্দি যদি বলতেন, তাহলে হয়তো আমাদের কিছুটা গ্রামে ঘুরতো, এটা ঢুকতো। এবং তার জন্য আমাদের যেটা মেকানিজম লাগতো, সেটা হলো যে আমাদের জননেতাদেরকে যুক্ত করতে হতো। জননেতার সাথে আপনি আর্মি দিয়েছেন, দেখেন 2 বার আমরা আর্মি দিলাম। আপনি একটু কার্যকারিতা হিসেব করেন তো ভাই প্লিজ পরে, যে আমরা যে আর্মি দিলাম, তাহলে যে উদ্দেশ্যে দিলাম, কারণ হলো ওনারা এমন সুশৃঙ্খল বাহিনী, ওনাদেরকে আপনারা যা বলবেন সেটা বাস্তবায়ন করবেই। পুলিশই আমাদের জন্য যথেষ্ট, আর আর্মি তো কথাই নেই। কিন্তু তাদের কাজটা কি? আপনি যদি নিজেই বলেন গার্মেন্টস খোলা, তাহলে ওনারা কি গার্মেন্টস কর্মীকে যাতায়াত বন্ধ করে দেবে? হ্যাঁ, সেটাই তো বলছে ল এনফোর্সিং এজেন্সির লোকরা, তো সেটাই বলছে। পুলিশ বলছে যে যাদের ভ্যালিড রিজন আছে, আমরা তাদেরকে তো ছাড়তেই হবে রাস্তায়, কারণ এটা তো ভ্যালিড রিজনের লোক কতজন বলেন? সেটাই আপনি বলছেন। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে যেটা আপনারা কঠোর লকডাউন বলেছেন, সেখানে আসলে এত ফাঁকফোকর আছে, যেটা আপনারা বলতে পারেন, সরকার অবশ্যই বলবে আমরা কঠোর লকডাউন দিয়েছি, এবং পরিশেষে আপনারাও বলেন, আপনাদের ক্যামেরাতেও আসে, সরকারও বলে লোকজন মানে না, আমরা কি করব? লোকজন মাস্ক পরে না, লোকজন বাইরে যাচ্ছে। লোকজনকে বাইরে যাওয়ার জন্য যদি আপনি উদ্বুদ্ধ করেন, যদি দোকান খুলে দেন, আচ্ছা একটা মার্কেট খুলে দেওয়ার অর্থটা কি আপনি বলেন?
মানে লোকজন যাবে না যাবে না। আপনি পর্যটন যদি স্থান খুলে দেন, কক্সবাজার প্লেন খুলে দেন, বাস খুলে দেন, লোকজন যাবে কি যাবে না? মানে এগুলো হলো যে ইমপ্লাইড, আমরা বলি এগুলো কি ইমপ্লাইড, মানে যেটা একেবারে অবধারিত হয়ে যায়। আর যখন আসেন শেষটা আসি যে কিন্তু ডক্টর বেনজির আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো বলছেন, কিন্তু ধরেন যে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আছেন এবং সাধারণ মানুষের যে একেবারে বেয়ার মিনিমাম যে ডিমান্ডগুলো, যে প্রয়োজনগুলো, এটাকে অস্বীকার করারও তো কোনো উপায় নেই। সেক্ষেত্রে যখন তারা একটা সিদ্ধান্ত নেন তখন কি মানে এই বিষয়গুলোকে তাদের বিবেচনা না নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে কিনা? আমি একটা অঙ্ক বলি, অঙ্কে মোটামুটি ভালোই ছিলাম, এসএসসি তে দুটোতেই লেটার মার্ক ছিল অঙ্কে। এখন ধরেন আপনি 2 মাস বন্ধ রাখলেন, হালকা পাতলা অনেক কিছু বন্ধ, স্কুল 1.5 বছর বন্ধ, আর আমি 14 দিন সবকিছু একদম লকডাউন। কোনটা লাভবান বেশি হবো ভাই, আপনি আমাকে অঙ্কে বলতে পারবেন? আমার কাছে আমি 14 দিন যদি কঠোর লকডাউন করি, কাউকে বেরোতে দেবো না, সেটাতে আমার লাভ বেশি 2 মাসের বন্ধ রাখাচ্ছি। তো সুতরাং এই যে খোরা যুক্তিগুলো সরকার যেটা দেয়, যেটা আপনাদের মুখ দিয়ে আবার আমরা পুনরাবৃত্তি হতে দেখি, আসলে মুশকিল ব্যাপার, আমরা মানতে পারি না। মানতে পারলে ভালোই, তাহলে এই কথাগুলো বারবার বলতে হতো না, লোকজনের চক্ষুশূল হতো না, মানে অধিদপ্তর মন্ত্রণালয়ে কালো তালিকাভুক্ত হওয়ার মতো অবস্থা। এগুলো বলি বলে, কিন্তু ভাই এগুলো তো আমাদের কাছে এত সহজ অঙ্ক যেগুলো না বোঝার কিছু নেই, খুব সহজ অঙ্ক। শেষ যেটা বলছিলাম, আপনি বাড়ির ভিতরে কি সংক্রমণ বন্ধ করছেন? আপনারা মাস্ক পরার কথা বলেন, বাইরে লোক যাওয়ানোর কথা বলেন, আপনাদের রিপোর্টে কি কোনো অনুসন্ধানী প্রতিবেদন আছে ভাই একটা, যে স্বাস্থ্য অধিদপ্তর যে লোকগুলো আক্রান্ত হচ্ছে তার তো ঠিকানা, মোবাইল নাম্বার সব আছে, সেই বাড়িতে যে লোকটাকে আইসোলেট করার ব্যবস্থা করছে? আপনি কি ধরবেন প্রত্যেকটা লোক চিকিৎসক, প্রত্যেকটা লোক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ? কিভাবে আইসোলেট করা হয় তারা জানে? জানে না। আমার লোকের ভাই বেশিরভাগই গরিব, তারা শিক্ষিত না, তারা সায়েন্স ভালো না, অনেকেই অশিক্ষিত। তাদেরকে আইসোলেট করতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে ফর ইচ এন্ড এভরি পেশেন্ট। এই কথাগুলো শুনে আপনাদের কাছেও খারাপ লাগে, আপনারা অনেকেই বোঝেনি না। আর অন্যরা তারা বলে যে বাড়াবাড়ি কথা বলে, এত লোককে আলাদা করা যায়। ভাই 17 কোটিকে আলাদা করা সম্ভব, কঠিন। 10,000 লোককে আলাদা করা যায়, আমাদের সেই সমস্যা আছে, সেই সামর্থ্য আছে। আমাদের 500টা উপজেলা, এক একটা উপজেলায় 50, 60, 70 জন আমাদের স্বাস্থ্যকর্মী আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে রাজধানী, প্রিয় রাজধানী, মোবাশ্বের ভাইদের গড়া রাজধানী, তাদের পরিকল্পনার যে রাজধানী, সেখানে কিছু নেই। আপনি কোনো বাড়িতে যাওয়া দেখেছেন আইসোলেট করার জন্য? বলে টেলিফোনে, বলে আমাদের শাস্ত্রে ভাই টেলিফোনে ওটা করা যায় না। তো সুতরাং বাড়িতে যেটা ঘটছে, মোবাশ্বের ভাই যেটা বললেন, আমি খবর পেয়েছি, আমাকে একটু আগে একজন ফেসবুক ফ্রেন্ড লিখেছেন যে আমার শাশুড়ি ছাড়া আমার বাড়িতে সবাই আক্রান্ত। তাহলে আপনি বাড়িতে যদি সংক্রমণটা না থামাতে পারেন, এই তথাকথিত লকডাউন, এগুলো ভাই আমাদের কাছে অকার্যকর। আচ্ছা, এটা নিয়ে নিশ্চয়ই আপনার মতামত শুনলাম। এখন আমাদের মোবাশ্বের ভাই যে কয়েকটা প্রশ্ন করলেন, এটা যদি একটু সহজ করে বলে দেন তাহলে আমরা পরে মোবাশ্বের ভাই কাছে যাব। এই যে টিকা দেওয়ার গ্যাপটা, কেউ অ্যাস্ট্রাজেনেকা নিয়েছে, এর মধ্যে সময় উত্তীর্ণ হয়ে গেছে, এখন অন্য টিকা দিলে হবে কিনা বা কার্যকারিতা থাকবে কিনা ইত্যাদি যে প্রশ্নগুলো আসছে। প্রথম কথা হলো যে এই করোনা বা এই ধরনের সংক্রামক যত রোগ আছে, তাদের বিরুদ্ধে সুরক্ষার জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো টিকা। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমরা যে বাচ্চাদের টিকা দেই, গত 40 বছর হলো টিকা দেওয়ার ফলে আমাদের বহু সংক্রামক রোগ একেবারে নেই। পোলিও নির্মূল হয়েছে, আমাদের ধনুষ্টঙ্কার নেই, এরকম বহু রোগ নেই। তার মানে এটা হলো একেবারে সুনির্দিষ্ট। বাকিগুলো কাজ করতেও পারে, না করতেও পারে, কিন্তু যে টিকা আমরা বলবো কার্যকরী, সে টিকা কাজ করবে। তাহলে নাম্বার 1, তার মানে হলো যে টিকা আমাদের সুরক্ষা দেবে। আপনি যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলোর দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, এরকম দেশগুলোতে তারা এখন মাস্ক পরেও ঘুরে বেড়াতে পারে এবং তাদের আর সংক্রমণ হচ্ছে না বললেই চলছে, মৃত্যু শূন্যের কোঠায় নেমে আসতেছে। সুতরাং টিকা আমাদের নিতেই হবে, টিকা নেওয়ার কোনো বিকল্প নেই। যারা টিকা নিয়েছেন তারা মোটামুটি সুরক্ষিত না, কিন্তু টিকা নেওয়ার পরেও যারা আক্রান্ত হচ্ছেন, দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন, তাদের বিষয়টি যদি একটু বলেন। আমি তবে বলছিলাম একটু, ওই তবের মধ্যেই ওটা আছে। তবে
যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারা সুরক্ষিত। তবে বিষয়টা দাঁড়ায় যে আমরা যে টিকাটা দিই এটা সাধারণত স্পাইক প্রোটিন যেটা বলি আমরা এখন মোটামুটি সবাই একটু জানি স্পাইক প্রোটিনটা কি, ওর এগেনস্টে এই টিকাটা কাজ করে। কিন্তু যখন মিউটেশন হয়, পরিবর্তন হয়, স্পাইক প্রোটিনটা একটু পরিবর্তন হয়, যেমন ডেল্টা ভেরিয়েন্টটা। ওর স্পাইক প্রোটিনটা আগে যেরকম ছিল, ধরুন আগে এরকম ছিল, এখন এটা পরিবর্তন হয়ে একটু এরকম হয়েছে। তাহলে আগে অ্যান্টিবডিটা ছিল এরকম, মানে এইভাবে খুব ভালো করে করতো, কিন্তু এরকম হওয়ার ফলে ও অতটুকু ভালোভাবে লাগতে পারছে না, সুতরাং ওটা অত ভালো কাজ করছে না। কিন্তু সেটাও তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণ হবে না। সংক্রমণ হলেও তাদের মারাত্মক হবে না, মারাত্মক হলেও তাদের মৃত্যু প্রায় শূন্যের কাছাকাছি হবে, 1-2 জন হবে, এটা মানতে হবে। যে কোনো কিছুতেই আপনি 1%, 2%। টিকা আমাদের প্রত্যেককে নিতে হবে। আগে আপনারা একটা মিথ খুব প্রচার করেছিলেন, 2টো মিথ। বস্তির লোকের করোনা হয় না, গ্রামের লোকের করোনা হয় না। এই মিথটা আপনাদের মাধ্যমে আমাদের বহু বিশেষজ্ঞ, আমরা বহু তর্ক করছি যে ভাই আমাদের শাস্ত্রে এই কথা লেখা নেই, উল্টো। যারা গরিব মানুষ তাদের প্রতিরক্ষা এত ভালো হয় না, সুরক্ষা, তারা তো প্রোটিন ঠিক মতো খেতে পারে না, আর সুরক্ষার জন্য প্রোটিন লাগে। ওনারা নানাভাবে আমাদের অনেক, এমনকি খুব গুরুজনও বলেছেন, আমি তাকে বলছি স্যার এই কথা ঠিক না, দেখবেন কোনো না কোনো কিছু আছে। আমরা আইসিডিআর জরিপে দেখেছি বস্তির মানুষ 70% আক্রান্ত হয়েছে, তাদের সংক্রমণের মাত্রাটা কম, এটাকে আমরা মানার কারণ 2টো। একটা বস্তির মানুষের গড় আয়ু অনেক কম, কারণ সেখানে কারা থাকে, বাড়ি থেকে যারা কাজ করতে সক্ষম এইরকম লোকই ঢাকায় আসে, সুতরাং তাদের লক্ষণটা এটার উপসর্গহীন অথবা কম। আর বাংলাদেশে যে টিকা দেওয়া হচ্ছে তার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে। ঢাকা মেডিকেল কলেজের আমার মাইক্রোবায়োলজি বিভাগ, আমি মাইক্রোবায়োলজির টিচার, আমি ওখানে টিচার ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। আমার একজন সহকর্মী ওনার গ্রুপ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যারা টিকা দিয়েছেন তাদের ওনারা দেখেছেন 93% ক্ষেত্রে এখানে অ্যান্টিবডি পজিটিভ বলেছেন তারা। আমি একটু প্রশ্ন করতে পারি যে পজিটিভ মানে 2টো আছে, একটা হলো অ্যান্টিবডি তৈরি হয়েছে, আরেকটা হলো সুরক্ষা দেওয়ার মতো অ্যান্টিবডি তৈরি হয়েছে। কারণ শুধু অ্যান্টিবডি হলে হবে না, এটা সুরক্ষা দেওয়ার মতো হতে হবে। তো এই প্রশ্নটা জিজ্ঞেস করবো করা হয়নি, তবে আমি ধরে নিচ্ছি, কেননা আমরা পত্রিকায় যখন রিপোর্ট করি অনেক সময় এগুলো বুঝে করি না, হয়তো বলি 93% মানেই এটা, তো এটা একটু দেখার। তবে ভালো, আমি বলবো এইটাই কথা যে অ্যাস্ট্রাজেনিকা সারা বিশ্ব জুড়ে প্রমাণীকরণ, অক্সফোর্ড এমন একটা প্রতিষ্ঠান, তারা যে কোনো কিছু তৈরি করলে এবং তারা যেটা বলবেন তারা কখনো মিথ্যা বলবেন। আমরা শেষ দিকে, আমরা এই পর্বে একটু শেষের দিকে আমি মোবাশ্বের কাছে যাব। শুধু একটি বিষয়, সেটা হচ্ছে কারো যদি 8 সপ্তাহের বেশি হয়ে যায়, 12 সপ্তাহ 20 সপ্তাহ, মানে এরকম 15 সপ্তাহ 20 সপ্তাহ গ্যাপ হয়ে যায় কোনো কারণে, ডিউ টু ইনএডিকুয়েসি অফ ভ্যাকসিনস, কি সেটা কি কার্যকর হবে একই জনারের যদি হয়? ভাই আপনাকে আমি টিকা দেওয়া হয়েছে, আরেকটা টিকার টাইম একটু পিছিয়ে গেছে, যে অ্যাস্ট্রাজেনিকা আসছে। ভাই হ্যাঁ, এটা একটু উত্তর দেই যে আমাদের বিজ্ঞানে বলে, যেটাকে আমরা ভ্যাকসিনোলজি বা ইমিউনোলজি বলি, যে টিকা নেওয়ার একটা শর্টেস্ট টাইম আছে, তার আগে আপনি টিকা নিতে পারবেন, যেমন ধরেন 28 দিন যদি কোম্পানি, কিন্তু লংগেস্ট কোনো টাইম নেই। কিন্তু কোম্পানিগুলো যেমন অ্যাস্ট্রাজেনিকা বলছে 4 সপ্তাহ, 8 সপ্তাহ বা 12 সপ্তাহ, এটা নিলে ভালো। তাদের গবেষণা যেহেতু খুব ছোট পিরিয়ডে, আগে একটা টিকা তৈরি করতে 8-10 বছর লাগে, এবার তো তারা সেই সুযোগটা পায়নি, সেই জন্য তারা তাদের যেটুকু এভিডেন্স সেটা অনুযায়ী বলছে 12 সপ্তাহের মধ্যে নিলে হবে। কিন্তু আমরা ইমিউনোলজির জ্ঞান থেকে বলি যে এটা শেষ করুনি, কেউ যদি 5 মাস 6 মাস 7 মাস পরেও নেন, তার আগের যে টিকা নিয়েছেন তার যে মেমোরি সেল, ওই তো যথেষ্ট। ইদানিং কিছু এভিডেন্স আসছে যে একটু পরে নিলে বরঞ্চ তার প্রতিরোধ ক্ষমতাটা আরো বেশি ভালো হয়। সুতরাং যারা 1 ডোজ পেয়েছেন তারা আপনারা বিষণ্ণ হবেন না, তারা আপনারা দুঃখিত হবেন না, এমনকি 1 ডোজেও আপনাকে 60-70% সুরক্ষা দেবে এবং আপনারা অবশ্যই টিকা পাবেন। অ্যাস্ট্রাজেনিকার টিকা আসবে, আমি জানি 2 থেকে 3 বার। কিন্তু ডক্টর বেনজির, কিন্তু এটা তো দেখেন যে ওই মানে আপনার এক ধরনের জনতুষ্টিমূলক হচ্ছে কিনা এই ব্যাখ্যার মধ্যে। আমি জানি আপনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাই দিচ্ছেন, কিন্তু আলোচনাটা এরকম, আগে তো বলা হচ্ছে যে
প্রথম দফায় 60-70% হবে, কিন্তু এটা ক্লোজ টু 95 বা আরও বেশি হবে যখন সেকেন্ড ডোজ কমপ্লিট হবে। তো সেকেন্ড ডোজ কমপ্লিট না হলে ওই সময়টা পর্যন্ত তো আপনি অতটা মানে অ্যাডিকুয়েট সুরক্ষিত থাকছেন না। তার মানে হলো যে 30-40% ঝুঁকি থাকছে। সেই জন্য যারা এক ডোজ নিয়েছেন দয়া করে 2-3টা জিনিস মানবেন। একটা হলো পারতপক্ষে বাইরে যাবেন না, যত কাজ পারেন ঘরে করেন। 2 নম্বর হলো যদি যেতে হয় 2টো মাস্ক পরে যাবেন। শুধু সার্জিক্যাল মাস্ক যেগুলো বাজারে এখন পাওয়া যাচ্ছে 5 টাকা 10 টাকা, প্রমাণিত হয়েছে যেগুলো যথেষ্ট নয়, বরঞ্চ 3-4 পর্দা বিশিষ্ট যে কাপড়ের মাস্ক সেটা কার্যকরী। যদি তারপরেও চান ভেতরে একটা মেডিকেল মাস্ক নিতে পারেন, শুধু মেডিকেল মাস্ক পরবেন না, এটা যথেষ্ট কার্যকরী নয়। এই মাস্কটা পরতে হবে বাইরে গেলে। এই দুটো যদি নিয়ম মানা যায় তাহলে আশা করি ওই 70% প্লাস এখান থেকে 20% বা 30%, তাহলে 100% সুরক্ষা হয়ে গেল। স্থপতি মোবাশ্বের হোসেন, দুটি বিষয়, একটি হচ্ছে যে এই লকডাউনের সময় এর আগের বার আমরা দেখেছি যে প্রান্তিক মানুষের জন্য কিছু ত্রাণ বা তাদের খাদ্য সামগ্রী বা টাকা পয়সা এগুলো সরকারের পরিকল্পনা আছে, কিন্তু দীর্ঘমেয়াদী যে লকডাউন বাস্তবায়নের আগে সব সময় এই বিষয়টাকেই প্রাধান্য দেওয়া হয় যে মানুষের কাছে খাদ্য পৌঁছাতে হবে বা তাদের জরুরি যে প্রয়োজন সেটা মেটাতে হবে। সেই জায়গাটার মধ্যে আপনি কেমন রেসপন্স দেখছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে ঈদ, এই ঈদ নিয়ে ঈদের সময়টা কেমন হবে বা কিরকম হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আমি আবারও বেনজির ভাইয়ের কথাটা আরেকবার রিপিট করে আপনার ওই প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব যারা অ্যাস্ট্রাজেনিকার একবার টিকা নিয়েছেন, বেনজির ভাই একদম পরিষ্কার বলেছেন যে আবার আরেকটা অবশ্যই নেবেন, তাতে আপনার রোগ মুক্ত থাকার একটা বিরাট শক্তি নতুন করে তৈরি হবে। কোনো অবস্থাতেই নতুন করে আরো 2টা নেওয়ার দরকার নাই, আরেকটা নিলে পারি কার্যকর হবে, যেটি উনি একদম সায়েন্টিফিক্যালি কথাটি বলছেন। আর আপনি যে কথাটি বললেন সেখানেও বেনজির ভাইয়ের কথা ধরেই যদি আমরা বলি যে দেখেন আমরা হেফাজতলি টাকা কিন্তু প্রচুর ব্যয় করছি। মানে ভাই একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলেন যে 1 কোটি লোককে নিয়মিত খাবার দেওয়া আর 10,000 লোককে একটানা 20 দিন বা 25 দিন খাবার দেওয়ার মাঝখানে কিন্তু পার্থক্য অনেক আছে। এই 10,000 বা 15,000 বা 20,000 লোককে একদম আইসোলেটেড, যাতে তারা সাফার না করে, তাদেরকে একেবারে নিয়মিত লিস্ট করে খাবার দেওয়া, খাবার টাবার সাপ্লাই করা এবং তাদের ব্যাপারে সরকারি ভাবে সব রকম ব্যবস্থা নেওয়া যদি হয়, তাহলে এই যে পরবর্তীতে যে সংক্রমণ হচ্ছে সেই সংক্রমণে কিন্তু বাংলাদেশ সরকারের ব্যয় কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যু বাড়ছে। অর্থাৎ টোটাল প্ল্যানিং, যেটাকে আমরা বলি টোটাল প্ল্যানিং, একদম সমস্ত কিছু নিয়ে, আর্থিক অবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে যদি আমরা প্ল্যান করতাম, তাহলে এই লকডাউন শব্দটা মানে কিন্তু আমরা তখন অন্যভাবে পেতাম। এখন লকডাউন মানেই হচ্ছে আপনার হাতে যদি বাজারের ব্যাগ থাকে তাহলে আপনাকে 1 পয়সা ফাইন করছে না, কিন্তু আপনার কাছে বাজারের ব্যাগ বা মেডিকেল প্রেসক্রিপশন নাই তাহলে আপনাকে ফাইন করা হচ্ছে, তাহলে আপনাকে জেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ লাইসেন্স নেওয়ারও বুদ্ধি আপনি এই কয়েকদিনের ভিতরে বিভিন্ন জন শিখে ফেলেছে। এই ঘটনাগুলি ঘটছে যাতে 3-4 দিন পরে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে প্রচুর লোক যাচ্ছে হাতে একটা বাজারের ব্যাগ অথবা একটা প্রেসক্রিপশন। এইটা এই লকডাউনে কার্যকর হবে না, যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্ট এবং পরবর্তীতে যেটি এসছে সেটির সংক্রমণ সংখ্যা অসম্ভব বেশি। কারণ ধরেন আমি আমার ইনস্টিটিউটের কথা বারবার উল্লেখ করি এখানে, কারণ এই প্রতিষ্ঠানটির সবগুলি ছেলে মেয়ে হচ্ছে হাইলি এডুকেটেড, ওয়েল এডুকেটেড, এবং আমরা ইনস্টিটিউট থেকে এই করোনা সংক্রান্ত নিয়মিত তাদেরকে তথ্য দিচ্ছি এবং আমরা নিজেরা সিলিন্ডার সাপ্লাই করছি, ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছি সব আর্কিটেক্টকে, অর্থাৎ এভরিবডি নোজ হোয়াট টু ডু। তারপরেও তারা এই গত 15 দিনে কিন্তু মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। এই আক্রান্তর পেছনে কারণ কিন্তু এটি, সে সম্পূর্ণ কেয়ারফুলি থাকছে কিন্তু তার পাশে একজন এসে লিফটে দাঁড়াচ্ছে, বাজার করার সময় তার গায়ে ধাক্কা দিচ্ছে অথবা তার দিকে হাঁচি দিচ্ছে। এই জায়গা থেকে যদি স্থায়ীভাবে 10 দিন বা 15 দিন একেবারে বাড়ি থেকে বের হওয়া, কারফিউ দিয়ে, সোজা কথা কারফিউ দিলে পর আপনি যেতে পারেন না। কচু ঘেঁটু খেয়েও আমরা 71-এ কারফিউ যখন দিত তখন অলমোস্ট না খেয়ে পান্তা ভাত সবাই ভাগ করে খেয়েও, শুধুমাত্র ভাত লবণ দিয়ে খেয়েও কিন্তু দিন কাটিয়েছি। তো এই অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরে আমরা এই লকডাউনের ভিতরেও কিন্তু মাংস খেতে চাই,
তাজা মাছ খেতে চাই, সবজি খেতে চাই। তো সবগুলি তো একসাথে করা সম্ভব না, যেটা বেনজির ভাই এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে চাইলে পারে আমরা 30,000 40,000 লোককে একেবারে এভরিডে দুবেলা সহযোগিতা করে একদম পূর্ণাঙ্গ লকডাউন আমরা করতে পারতাম। এবং এই লকডাউনটা করার আগে রাজনৈতিক নেতারা, তার এলাকার কাউন্সিলররা, তার এলাকার কার কার আর্থিক দুরবস্থা আছে, তারা কিন্তু 1 ঘন্টার ভিতরে আপনাকে পুরো তথ্য দিতে পারবে। জি, ধন্যবাদ জনাব মোবাশ্বের, ধন্যবাদ। আসছি আপনার কাছে আবারও ঈদের সময়টার বিষয়ে একটু মতামত নেব। ডক্টর বেনজির, খুবই সাধারণ বিষয় হচ্ছে সেটা মানুষের মধ্যে যে গত বছরের যে সিরিয়াসনেস ছিল, যে ফিয়ার ছিল, যে কনসার্ন ছিল, আশঙ্কা, উদ্বেগ সব কিছু, কিন্তু এখন এই যে 100-র পরে 150, 150-র পরে 200 মানুষের মধ্যে আপনি ওই ডিগ্রি অফ ফিয়ারটা দেখতে পাচ্ছেন কিনা, মানে ওই সিরিয়াসনেসটা দেখতে পাচ্ছেন কিনা যে আসলে খুব খারাপ অবস্থায় আছি আমরা? জহুরুল, এটাই হলো স্বাভাবিক। ধরেন আমরা প্রথম যখন 71 সালে, আমরা তো ছোট, মোবাশ্বের ভাইরা তখন আসল ছিলেন, পাকিস্তানি বাহিনীকে দেখতাম, প্রথম দিকে ভয় পাইতাম, কিন্তু ধীরে ধীরে যত সময় যেতে লাগলো, আমরা তো ছোট ছিলাম, আমরা বলতাম পাকিস্তানিদের ঘৃণা করার জন্য হাতে থুতু নিয়ে হ্যান্ডশেক করতাম ওই পাকিস্তানি বাহিনীর সাথে। তার মানে আমার ভীতি কেটে গেছে। আমাদের আগে আমার বাবা মা বা আমাদের আগের যারা দাদাদের, তাদের সন্তান কত 10, 12, 14, 15টা মারা যেতে থাকতো। তারা ধীরে ধীরে এটাকে মেনে নিয়েছে। আমাদেরও ঠিক তাই হচ্ছে। প্রথমে যখন আমাদের একজন মারা গেল, দেখেন বাংলাদেশ জুড়ে যে কোভিডে একজন মারা গেছে, তারপরে সেটা যখন 10 জন হলো, মানুষ মেনে নিতে শুরু করলো। তারপরে যখন 100 জন হলো, ধীরে ধীরে মেনে নিতে শুরু করলো। এখন 200 জন হওয়ার পরেও একই কারণ, যেটা আমরা বারবার প্রত্যেক দিন শুনতে আমাদের ওই ভীতিটা আর হবে না। এটাই স্বাভাবিক, এটাই মনোবৃত্তি মানুষের, এটি যে ধীরে ধীরে পার্ট অফ দ্য লাইফে পরিণত হয়ে যাচ্ছে। তবে আপনাকে একটা কথা বুঝে হলো, এই সময় আমি যদি বলে যাই, সেটা হলো এতদিন সরকার বা আমরা অনেকেই যে কথাটা বলতাম, জীবন এবং জীবিকা এবং অর্থনীতি সচল রাখতে হবে। এবারে একটা কথা বলি, সেটা হলো যে এবারে কিন্তু দারিদ্র সীমার নিচে যে মানুষের সংখ্যা গতবারে যে বেড়েছে তার চেয়ে অনেক বাড়বে। কেন? এবার গ্রামের মানুষেরা আক্রান্ত হচ্ছে, যারা প্রায় এই কাছাকাছি সীমানায় ছিলেন, চরম দারিদ্র্যের একটু উপরে, তারা যখন আক্রান্ত হচ্ছেন, তারা তাদের ছোট্ট একটু হয়তো জমির খণ্ড বিক্রি করে ভূমিহীন হতে হবে, অথবা ছোট্ট একটা তার যে পুঁজি ছিল, সেই পুঁজিটা হারিয়ে তাকে মানে চরম দারিদ্র সীমা, সেই লোয়েস্ট কোয়ান্টাইলে ঢুকতে হবে। তাহলে এতদিন এই কথাটি আমরা এতদিন বলতাম, আমাদেরকে ব্যবসায়ীরা, আমাদেরকে এই নানা শ্রেণী, সেদিন এক গার্মেন্টস মালিক সমিতির বোধহয় খুব গণ্যমান্য একজন ব্যক্তি, যার কাছে আমি নস্য, তাকে একটু ধমকিয়েছি আমি। উনিও বলতেছিল যে গার্মেন্টস কর্মীদের কোনো সংক্রমণ হয় না। আমি বললাম, আপনি কিভাবে বুঝলেন? বললাম, তাহলে তো ওরা কাজ করতে আসতে পারে কিভাবে? আমি বললাম, আপনি উপসর্গহীন সংক্রমণের কথা কোনোদিন শুনেছেন? আপনার গার্মেন্টসে যারা চাকরি করে তারা কম বয়স, তাদের উপসর্গ কম হবে, এবং তাদের যদি সর্দি, জ্বর, হাঁচি, কাশি হয়, আপনারা দুই পক্ষ সিন্ডিকেট করে এটা লুকোবেন। আপনি লুকোবেন হলো যাতে করে আপনার গার্মেন্ট চলে, আর ওরা লুকোবে যাতে করে ওরা কাজটা করতে পারে। আপনার, এটা আমাদের কথা, এই কথাটা আপনি বলবেন না যে ওদের সংক্রমণ হবে না। এই কথা বলার অধিকারটা আপনার নেই। হয়তো আমি বেশি বলে ফেলেছি। ওনার মতো লোক, ওনারা এত প্রভাবশালী, ওর কাছে আমি একটা নস্য, কোথায় আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখার মতো অবস্থা ওনাদের কাছে। কিন্তু আসলে পারি না, মানে এমন এমন কথা বলেন সবাই যে ওদের রোগ হয় না, মানে এরকম যখন ক্লেম করে, তখন আসলে না বলে পারা যায় না। যে কারণে বললাম কথাটা, এবারে কিন্তু সেটা হবে। জি, একটু আসছি আপনার কাছে শেষের দিকে, আমরা একদম শেষের দিকে। মোবাশ্বের ভাই, সামনে ঈদ, এই আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, অনেক কনসার্ন ব্যক্ত হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে, আমরা শুনেছি সামনের ঈদ, সেই সময়টায় আমাদের মানে শিথিল করার আর কোনো অবকাশ অথবা কোনো সুযোগ আছে কিনা, এবং এই উৎসবের সময়টাকেও আমরা অস্বীকার করতে পারি না, কিভাবে আমরা এগুলো মোকাবেলা করব ঈদের সময়টা? দেখেন, আমি নিজে তো একটা অ্যাপার্টমেন্টে থাকি, অলরেডি আমি টেনশনে আছি যে আমার অ্যাপার্টমেন্টের লোকজন যদি বাড়িতে কোরবানি দেয়, যেটা আগে দিত, আমাদের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এ 3-4টা কোরবানি হতো। কোরবানি দেওয়াটা আমি দোষের মনে করতেছি না, কিন্তু এই যে এতক্ষণ আলোচনায় আমরা যে তথ্য পেলাম,
কোরবানি দেওয়ার জন্য যে লোকগুলি আসবে, পশুগুলিকে ড্রেসিং করার জন্য যে মানুষগুলি আসবে, আবার 3 ভাগের 1 ভাগ ভিক্ষুক মিসকিন এদেরকে দিতে হবে। এই যে একটা বিরাট লোকের আনাগোনা, এবং সেখানে আপনি কিন্তু কোনোভাবে কোনো কিছু মেনটেন করতে পারবেন না। এই ভীতির হাত থেকে কিভাবে বের হবেন, এটি গেল একটি দিক। আরেকটা দিক আমি খুবই আমার কাছে চিন্তার ব্যাপার লাগে, যেহেতু আমি একবার আপনার বস্তি বানিয়ে রিসার্চ ওয়ার্ক করেছিলাম। আপনারা অনেকেই জানেন কিনা জানি না যে একটি চকি 2 জন ব্যবহার করে, একজন দিনের বেলা থাকে আরেকজন রাত্রে বেলা থাকে পয়সা বাঁচানোর জন্য। এমনকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমার ওই জায়গায় ছিল, যে তার পাশের বেডে থাকে একজন গার্ড, আর সে ফিজিক্সে অনার্স পড়ে। এই ধরনের আমার আইডিয়া আছে। যেই মুহূর্তে আপনার ছুটি হয়, এই একজনের দিনে থাকার কথা আর একজনের রাত্রে থাকার কথা, 2 জনের ছুটি হলে পারে এই চৌকিটিতে কে থাকবে, কোথায় থাকবে? তারা এই 3 দিনের জন্য বাড়িতে চলে যায়, কারণ এখানে থাকা সম্ভব না। আপনি বস্তিতে যদি যে আমরা তো ইনভেস্টিগেশন করি, বস্তিতেও আপনি কিন্তু কোনো সবগুলি মানুষ একসাথে কখনো পাওয়া যাবে না। কাউকে রাত্রে পাবেন, কাউকে দুপুরে পাবেন, কাউকে বিকালে পাবেন। অর্থাৎ 300 লোকের জায়গায় আপনি 100 লোক দেখবেন। কিন্তু এই লকডাউন ছুটি অর্থাৎ ঈদের ছুটিতে তারা সবাই বাড়ির দিকে দৌড়াবে। আপনি যত টাকাই খরচ হোক, কারণ এখানে সে থাকতে পারবে না, শুতে পারবে না। এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা, বিশেষ চিন্তা ভাবনা প্রয়োজন আছে। ধন্যবাদ জনাব মোবাশ্বের। 1 মিনিটের মধ্যে যিনি প্রফেসর বেনজির যদি বলেন যে উৎসবের সময়ে ব্যবস্থাপনাটা কেমন হবে। শোনেন, দুটো জিনিস আমাদের অনেক আগে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমরা কোরবানি করতে চাই, কোরবানির পশু বিক্রি করতে হবে, প্রায় 1-1.5 কোটি প্রাণী এর জন্য রেডি হয়েছে। কিন্তু হাটগুলোকে আমরা করোনা মুক্ত ভাবে পরিচালনা করতে পারতাম। যেমন করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ হাটে ঢুকতে হবে, সিম্পল। এবং এই টেস্ট করার ব্যবস্থাটা হাটের চারপাশে আপনি করে দেন, যেটা সরকার করবে, যেটা ভুয়া কেউ দিতে পারবে না। যিনি কিনতে যাবেন এবং যিনি বেচতে যাবেন 2 জনেরই নেগেটিভ হতে হবে। ঠিক একইভাবে যেটা মোবাশ্বের ভাই বললেন, কিছু লোক বাড়িতে যাবেই, সারা বছর তারা যেতে পারে না, তাদের বাচ্চা 2টো বাড়িতে আছে, তাদেরকে যেতেই হবে। তাদের যাওয়াটা নিরাপদ করে দেন। গার্মেন্টস মালিকদের দায়িত্ব দেন, তারা 50, 60, 500 ভাড়া করে তাদেরকে পাঠাবে এবং তাদেরকে নিয়ে আসবে। তারা শুধু লাভ করবে, তাদের রক্তের বিনিময়ে তারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানাবে, আর কিছু দায়িত্ব নেবে না, এর মধ্যেও নেবে, সেটা হবে না। ঠিক একইভাবে যে মানুষগুলো যাবে, বাস ট্রেন এগুলো বন্ধ না করে দিয়ে, বরঞ্চ যেমন ধরেন এলাকা ভিত্তিক ব্যবস্থা নেই। যে এলাকায় সংক্রমণ অনেক বেশি, সেখানে কিছুতেই যেতে দেবেন না। আগে থেকেই বলুন, লোকজন সিদ্ধান্ত নিক, তারা ব্যবস্থা করুক কোথায় কিভাবে থাকবে, সেটা তাদের একটু সময় দিতে হবে। আগের দিন যদি বলেন সেটা পারা যাবে না। এখনো তো সময় এসে গেল, 1 মাস আগে মিনিমাম বলা উচিত। এখনো তো ওনারা বসছেনই না। ওই যে কালকে যেরকম আপনি শুনছেন যে মৃত ডাক্তারকেও পোস্টিং দিয়েছে, ওই ঈদের ঠিক আগে আগে ওইরকম কোনো যদি সিদ্ধান্ত দেয়, সেটা কিন্তু ভালোর চেয়ে বরঞ্চ খারাপ। ধন্যবাদ প্রফেসর ডক্টর বেনজির আহমেদ, ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন, আপনাদের দুজনকেই মতামত দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা এর থেকে উপকৃত হবেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নিশ্চয়ই আজকের যে সংখ্যা, এটি উদ্বেগের এবং এটি ক্রম অবনতিশীল। সুতরাং এই অবস্থায় প্রতিটি নাগরিকের যে সচেতনতা, যে দায়িত্ব, সেগুলো আরও অনেক বেড়ে যাচ্ছে, বেড়ে গেল। সেই সঙ্গে নীতি নির্ধারক এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তাদের উপর যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটিও যথাযথভাবে বাস্তবায়নের এখন এই সময়ের চেয়ে আর উপযুক্ত সময় আর নেই। কারণ এই অবস্থায় যদি আরও অবনতি হতে থাকে, নিশ্চয়ই সেটি সামগ্রিকভাবে আমরা যে অর্থনীতির কথা বা জীবিকার কথা চিন্তা করি, সেটির জন্য এক ধরনের বিপর্যয়ে সামিল হতে পারে। আমরা কেউই চাই না সেই পরিস্থিতিতে আমরা উপনীত হই। কাজেই এই সময়ে আমাদেরকে সবাইকে সর্বোচ্চ সচেষ্টতা, সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে এবং সেই অবলম্বনের মধ্য দিয়ে আমরা এই ঝুঁকি মোকাবেলা করব, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর আপনারা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই মাস্ক পরিধান করবেন এবং হাত ধোয়ার যে চর্চা আছে সেটি অব্যাহত রাখবেন, দূরত্ব বজায় রাখবেন যে যেখানে আছেন সবাই। ভালো থাকুন সবাই। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান আপনারা চাইলে জেনে নিতে পারেন।